আমি হলাম একটা পাখি, তোমরা কারা? বা, তুমি তো বেশ ভালো কথা বলো। আমরা এখানে থাকতে এসেছি। ওই সামনের কোনো একটা গ্রামে থাকার একটা ব্যবস্থা করে নেব। সবাই তো এক নয় মায়া আয়না, তুমি যা বলবে আমি তাই করব। বিনিময়ে তুমি ওদের মানুষ রূপ ফিরিয়ে দাও। যে মানুষের উপকার করে মানুষ তাদের মনে রাখে না পরিণীতা, উল্টে উপকারী ক্ষতি করাই তাদের আসল উদ্দেশ্য হয়ে পড়ে। পরিণীতা, কি হয়েছে তোমার? তোমার মুখটা এমন লাগছে কেন? ওই অদ্ভুত আয়না তোমাকে কি কোনো উপায় বলেছে? তুমি চুপ করে আছো কেন? তবে কি এই অভিশাপের বোঝা মাথায় নিয়েই আমাদের জীবন শেষ হয়ে যাবে? শুধু যে খালি হাতে উনি আমাকে ফিরিয়ে দিয়েছে তা কেমন করে বলি বলো তো? উনি আমাকে একটা হেয়ালি বলেছেন, সেই হেয়ালির সমাধান করতে পারলেই আমরা সঠিক উপায় পেয়ে যাব। কিন্তু আমি সেই হেয়ালির কোনো উত্তর পাইনি। সাধুর সেবা করার সময় উনি প্রায়ই অনেক হেয়ালি করে কথা বলতেন। তুমি একবার বলো, কি ছিল সেই হেয়ালি? আমরা সবাই মিলে চেষ্টা করলে কিছু না কিছু উপায় পাবোই। বলো। কি যেন ছিল সেই হেয়ালি, আমার কিছুতেই মনে পড়ছে না। আসলে এমন কথা আমি কখনো শুনিনি। তুমি মনে করার চেষ্টা করো পরিণীতা, আমার বিশ্বাস তুমি পারবে। এতটা পথ পাড়ি দিয়ে এসেছি আমরা, পাখিকে আমরা তার আসল রূপে ঠিক ফিরিয়ে দেব। পরিণীতা অনেক কিছু মনে করার চেষ্টা করলো, আর তারপর আমার মনে পড়েছে, হেয়ালিতে ছিল উত্তরে নয় দক্ষিণে নয় কান্নার পদ্মপুকুর, নড়বড়ে নয় অস্তিত্বহীন ভেঙে গুড়িয়ে যায়, নতুন স্বপ্নের টানে আবার উঠে দাঁড়ায়। অস্তিত্বহীন তো হৃদয়, আর ব্যথা পেলে সেটা ভেঙে গুড়িয়ে যায়, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে তাকে আবার উঠে দাঁড়াতে হয়। কিন্তু কান্নার পদ্মপুকুর সেটা কোথায়? নিশ্চয় পূর্ব আর পশ্চিমে। কিন্তু এখানে তো কোনো পদ্মপুকুর নেই, তবে কি আমরা আর এগোতে পারবো না? তোমার তো ভুলও হতে পারে, হয়তো কোথাও আছে যেটা তোমার অজানা। না না, আমার কোনো ভুল হচ্ছে না। এই বনের প্রতিটি কোণ আমার চেনা। আমরা তো আবার ভালো করে ভাবতে পারি, তাই না? আচ্ছা, তোরই যে ফুল হয়ে আছে ও তো মালির মেয়ে, ও নিশ্চয় আমাদের সাহায্য করতে পারে। আমার তো মনে হয় আমাদের এখন তোরির কাছে যাওয়া উচিত। ও হয়তো বাকি ধাঁধার সমাধান করতে পারবে। বেশ, তবে এসো, আমি তোমাদেরকে সেখানেই নিয়ে যাব। তখন রাজকুমার আর পরিণীতা পাখিকে অনুসরণ করে গেল ফুলের কাছে। পরশ, তুমি এসেছো। তুমি তো বলেছিলে তুমি অভিশাপ কাটাতে পারলে তবেই আমার কাছে আসবে। তরি, অভিশাপ কাটানোর জন্য আমরা একটা ধাঁধা পেয়েছি। কিন্তু কিন্তু কি? আচ্ছা তরি, তুমি তো মালির মেয়ে, বনের বাজারে অনেক ফুলের সন্ধান জানো। তুমি কি উত্তরে নয় দক্ষিণে নয় কান্নার পদ্মপুকুর কোথায় আছে সেটা বলতে পারবে? না পরশ, এমন কান্নার পদ্মপুকুর আছে বলে তো কখনো শুনিনি। এমনকি আমাদের এই রাজ্যে পদ্মফুল ফোটে না। তবে হ্যাঁ, আমার বাবা বলতো আমার নাকি পদ্মফুলের মতো চোখ। তবে কি আমরা কোনোদিনই হেয়ালির উত্তর পাবো না? আমি হয়তো তোমাকে দেয়া কথা রাখতে পারবো না তরি। এ কথা বলেই পাখি কাঁদতে শুরু করলো, আর যেই না ওর চোখের পানি ফুলের উপর পড়লো, অমনি ফুলটি একটা মেয়ের রূপে ফিরে এলো। তুমি পেরেছো পরশ, তুমি আমাকে আবার আগের মতো করে দিয়েছো। কিন্তু তোমাকে আমি কি করে এই অভিশাপ থেকে মুক্ত করব? পাখি যেমন তার পবিত্র মনে তোমাকে স্মরণ করে তোমার জন্য চোখের পানি ফেলেছে, একইভাবে তুমিও তোমার চোখের পানিতে তার অভিশাপ ধুইয়ে দাও। হায় দয়াল, এ তোমার কেমন লীলা! আমাকে আমার প্রিয় মানুষটিকে ফিরিয়ে দাও। তোমার কাছে এর বেশি কিছুই আমার চাওয়ার নেই। তরির চোখ থেকে পানি গড়ালো, সেটা পড়লো পাখির ডানায়, কিন্তু পাখি তার আগের রূপ ফিরে পেল না। এমন তো কথা ছিল না। হেয়ালির অর্থ ছিল চোখের পানি, কিন্তু তা কেন ফলল না? আমাদের এখন কি করা উচিত? আমার জন্য তোমরা অনেক করেছো বন্ধু, তোমাদের আর কষ্ট দিতে চাই না। আমার অপরাধের জন্য তরি শাস্তি পেয়েছিল, আর ওকে অভিশাপ মুক্ত করেছি, আর কিছুই চাই না। যাও তরি,
নিজের মতো করে বাঁচো। না, তা হয় না পরশ। আমি শুধু তোমাকেই চাই। হোক না পাখি ডুব, আমি না হয় পাখির সাথে আমার জীবন কাটাবো। তখনই সেখানে এলো সন্ন্যাসী। কলঙ্ক ঘোচাবে কলঙ্কের দাগ, পাখির মন তার প্রেম ও কলঙ্কের দাগে কলঙ্কিত। ভালোবাসা তো পাপ নয়, তবে কলঙ্ক এলো কোথা থেকে সন্ন্যাসী বাবা? তার উপায় তোমাকেই খুঁজে বের করতে হবে। হঠাৎ সেখান থেকে সন্ন্যাসী বাবা উধাও হয়ে গেল। সন্ন্যাসী বাবা, আপনি কোথায় চলে গেলেন? কলঙ্কের দাগ আমি খোঁজাবো কেমন করে? কোথায় যেন শুনেছিলাম কলঙ্কের দাগ কালো। আরে, তোমার চোখে তো কালো কাজল রয়েছে। তুমি বরং তোমার কাজল দিয়েই দেখো না। তখন তরি তার কাজল দিয়ে পাখির কপালে ছোঁয়াতেই পাখি মানুষের রূপ ফিরে পেল। আমি আমি আবার আগের মতো হয়ে গেছি। এটা তো আমার কাছে স্বপ্নের মতো। তোমাদের মতো বন্ধু পেয়ে আমি ধন্য। আজ তোমাদের বুদ্ধি আর চেষ্টায় আমাদের আবার এক হতে সাহায্য করলো। তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা আমাদের সাথে এসো। আজ থেকে আমরা না হয় একসাথেই মিলেমিশে থাকবো। না, আমরা এই রাজ্যের বাইরে কোন রাজ্যে যাব? তোমরা বরং এসো, ভালো থেকো। তোমরা যেখানে থেকো, আমাদের শুভ কামনা সব সময় তোমাদের সাথেই থাকবে। আর কোনো প্রয়োজনে পড়লে আমাদের একবার স্মরণ করো। বিদায় বন্ধু। রাজকুমার এবং পরিণীতা ভীষণ খুশি, কারণ আজ ওরা কাউকে সাহায্য করতে পেরেছে। ওরা এগিয়ে চলল নতুন ঠিকানার খোঁজে। আমার জন্যই তোমার এই অবস্থা পরিণীতা। আমি তোমাকে রাজপ্রাসাদের বদলে পথে এনে দাঁড় করিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি জানি তোমার কষ্ট হচ্ছে। আমাদের কাছে তো তবুও তুমি আছো। মেয়েদের সবচেয়ে বড় সুখ হলো তার স্বামীর পাশে থাকা। আমার এর চেয়ে বেশি আর কিচ্ছু চাই না। বেলা পড়ে এলো, চলো আমরা বরং ওই গাছটার নিচে আশ্রয় নিই। কাল না হয় আবার যাত্রা শুরু করব। তুমি যা বলবে মহারানী। তারা একটা বড় গাছের নিচে আশ্রয় নিল। রাত নামতেই ওরা কারো কান্নার শব্দ শুনতে পেল। এই গভীর বনে এমন সময় কে কাঁদছে? কেউ কি কোনো বিপদে পড়ল? না না, এখন বনে কে আসতে যাবে? আমার হয়তো মনের ভুল। কিছুক্ষণ পরে সেই কান্নার শব্দ আবারও শোনা গেল, যেন কেউ তার চাপা কান্না দিয়েই সাহায্যের আর্জি জানাচ্ছে। কেউ হয়তো কাঁদছে, কিন্তু এমন অসময়ে কে কাঁদবে? কেউ বনের মধ্যে পথ হারিয়ে ফেলেনি তো? কে কে কাঁদছ? আমার কথা শুনতে পাচ্ছ? কিন্তু কোনো সাড়া এলো না। তবে এবার রাজকুমার এবং পরিণীতা অস্বস্তি লাগতে শুরু করলো। আশ্চর্য ব্যাপার, মনে হলো কেউ কাঁদছে, কিন্তু এই কান্না হঠাৎ করে থেমে গেল কেন? কেউ আসলেই কি বিপদে পড়েছে, নাকি কেউ ইচ্ছে করে আমাদের বিপদে ফেলতে চাইছে? সামনে একটু এগিয়ে গিয়ে দেখে আসবো। না রাজকুমার, এই ভয়ানক অন্ধকারে তোমার যেতে হবে না। শোনোনি, প্রজাপতি বলেছিল এই মায়াবী বনে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। আমি তোমাকে কোনো বিপদে ফেলতে পারি না। কিন্তু এভাবে বসে থাকা কি ঠিক হবে বলো? আমার তো মনে হচ্ছে কেউ আমাদেরকে কিছু বলতে চায়। কিন্তু আমার তো মনে হয় কেউ আমাদের ক্ষতি করতে চাইছে। যারা সৎ পথে থাকে কেউ তাদের সাথে কখনো খারাপ কিছু করতে পারে না। আমরা সৎ থাকলে আমরা সব সময় নিরাপদে থাকবো। এসো, আমরা বরং এগিয়ে যাই। আমার ভয় হচ্ছে রাজপুত্র। আসলে রাক্ষসীদের কথা জানার পরে কেমন যেন অস্থির লাগছে। আমরা তো অতি সাধারণ। ভয় পেও না, চলো আমরাই না হয় রাক্ষসীদের বিনাশ করব। শুধু তুমি আমার পাশে থেকো। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকবো রাজপুত্র। তোমাকে সুস্থভাবে মহারাজের কাছে ফেরত দেব। তুমি রাজপুত্র, প্রজাদের মঙ্গলের জন্য তোমাকে রাজ্যের প্রয়োজন। তুমি তো শুধু আমার একা নও। আমি তোমাকে পেয়ে ধন্য পরিণীতা। ওদিক থেকে আবারও শব্দ আসছে, কান পেতে শোনো। চলো আমরা বরং কান্নার উৎস খুঁজে বের করি। পরিণীতার কেন যেন মন সাড়া দিচ্ছিল না, কিন্তু রাজপুত্রের কথা সে কিছুতেই ফেলতে পারেনি। ওরা এগিয়ে গিয়ে দেখলো একটা গাছ কাঁদছে। গাছ কিভাবে কাঁদতে পারে? এটা কি সত্যি?
নাকি আমার মনের ভুল? তুমি কেন কাঁদছো? আর এমন করে কেন কাঁদছো? কি হয়েছে তোমার? ওদের কথায় গাছ আরো জোরে কাঁদতে শুরু করলো। কি তুমি? এভাবে কেঁদো না। তুমি কি আমাদের কিছু বলতে চাও? এভাবে কাঁদলে তোমার সমস্যা আমরা কেমন করে বুঝবো? চলুন রাজপুত্র, আমার মনে হয় এখানে আমাদের কোনো কাজ নেই। সেই ভালো, চলো পরিণীতা। তখন মেয়ে কণ্ঠে গাছ বলে উঠল, দাঁড়াও, যেও না। সেই কবেই থেকে আমি তোমার অপেক্ষায় আছি। আমাকে একা রেখে চলে যেও না। তো বন্ধুরা, এই গাছের রহস্য কি পরিণীতা এবং রাজকুমার বের করতে পারবে, নাকি ওদের জীবনে নতুন কোনো বিপদ আসতে চলেছে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।